আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। পরে একজন একটা লোক শেষমেশ উনি রাগ হয়ে বলতেছে যে তোরা মেরে ফেল একবারে, ঠিক আছে, এরকম করে মারার দরকার নেই, মেরে ফেল। মানুষ হইয়া মানুষকে কুবায়, মানুষে জবাই করে, বেদাঘাত করে, এগুলি হলে তো বাংলাদেশ আর থাকবে না। কোনো মাংস নাই, আর রক্ত আপনার এইভাবে বাইয়া না পইরা রক্ত উইরা দূরে যায় পড়তেছে। ও অমুকের লোক, ও তমুকের লোক। ওইখানকার ওয়াইফাই পাসওয়ার্ডটা নিয়ে আমি আমার ফোনে সংযুক্ত করে আমরা লাইভ শুরু করি আর কি। হ্যাঁ, কিসের জানাজা কিসের নামাজ এনতে সরাই গেল, এরকম আমাদের উপরে কিছু থ্রেট করছে। যদি কেন অন্যায় করে তো একটা বিচার দিত, কি আঙ্গ কাছে লই আইতো। তো আমার ভাই মারা গেছে, আমি আমার বাড়িতে থাকতে পারি নাই। একটা সন্তান আর আছে, হ্যাঁ জানে সন্তানের কেমন লাগে। কতটুকু হায়াত নিয়ে আসে দুনিয়াতে আসছে, আমরা ভাবতেও পারিনি। আমার মার চেহারাটা আমি ফেসটা স্পষ্ট বুঝতেছি না, এরকম মর্মাহত অবস্থা। সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী সময়। দীর্ঘ প্রায় ১.৫ দশক ধরে চলা একদলীয় কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতা, যুব সমাজ ও সাধারণ মানুষ সৃষ্টি করল এক গণবিস্ফোরণ। এটি এমন একটি প্রতিরোধ যেখানে অন্যায়ের বিরুদ্ধে রাজপথ হয়ে ওঠে ন্যায়ের প্রতিচ্ছবি। এই ধারাবাহিকতার শুরুই বা কোথায়? লগি বৈঠা, অবৈধ নির্বাচন, পিলখানা, শাপলা চত্বর, শাহবাগ, আয়নাঘর নাকি অন্য কিছু? ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই খুনি হাসিনার যে তাণ্ডবগুলো হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই লগি বৈঠার তাণ্ডব শুরু হলো ২০০৬ থেকে, তারপরে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড, তারপরে হচ্ছে শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে সর্বশেষ হচ্ছে ২৪-এর গণহত্যা। এর মধ্যে একটা কথা আসলে না বললেই না, সেটা হচ্ছে যে এই যে শাহবাগে একটা মঞ্চ তৈরি করলো, এই মঞ্চ তৈরি করলে এখানে তারা বিচার বিভাগের উপরে যেভাবে হস্তক্ষেপ করলো, নগ্ন হস্তক্ষেপ করলো, সেক্ষেত্রে কিন্তু শুধু জামাতের নেতাদেরই কিন্তু ফাঁসিতে ঝুলায়নি, সেখানে কিন্তু বিএনপিরও নেতা একজন ছিলেন, তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। তখন থেকেই সবশেষ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনতা থেকে বের হয়ে গেছে। বিচার বিভাগ কোনো প্রকারই স্বাধীনভাবে তাদের কার্য পরিচালনা করতে পারেনি। ১৬ বছরে নরসিংদীতে জুলুমের কারিগর কারা? তারা সেই মানুষরূপী পোষা প্রাণী যারা হাসিনার ক্ষমতায় নির্যাতনের সীমা ছাড়িয়ে গিয়েছিল। এই যে দেখছেন এই ছেলেটা, একে গুম করে ফেলা হয়েছে। এরকম বহু ছেলে পেলেদের আমাদের গুম করা হয়েছে। ২০১৭ সালের ৯ জুন আমার বাসা থেকে গোয়েন্দা সংস্থার লোকজন রাত আনুমানিক ১:৩০টার দিকে আমাকে তুলে নিয়ে যায়। গুম শব্দটি একটি ছোট্ট শব্দ, কিন্তু এর ভয়াবহতা, এর অমানবিকতা, এর নিষ্ঠুরতা এটা সীমাহীন। আমাকে অনেকেই গুম থেকে ফিরে আসার পরে জিজ্ঞাসা করেছে গুমের সময়গুলা কেমন ছিল। এটা আসলে একটা জীবিত মানুষের, যদি এক কথায় বলি, নরকের দিনগুলির মতো। ২৫২ দিনের মধ্যে আমি কোনোদিন মানুষের কণ্ঠস্বর শোনা ব্যতীত আমি মানুষের চেহারা দেখার সুযোগ হয় নাই। কখনোই আমি ওইখানে সার্বক্ষণিক চোখ বাঁধা থাকতো, কখনোই আমার দিন রাত বোঝার সুযোগ হয় নাই। আমার পরিবার পরিজন কেমন আছে আমি যেমন জানতে পারি নাই, আমি বেঁচে আছি কি মারা গেছি, আমি মারা গেলে আমার লাশ কোথায়। ২৫২ দিন পরের অফিসিয়াল হ্যান্ড ওভার করা পর্যন্ত আমার পরিবার কখনোই এই বিষয়গুলা জানতো না, জানার কোনো সুযোগ ছিল না। আমার জায়গা থেকেও শত চেষ্টার পরেও আসলে কোনো জানার সুযোগ ছিল না। ৮ মাস আমাকে যখন প্রথমে তুলে নিয়ে যায়, ৮.৫ মাসের মধ্যে
প্রথম আমাকে যে পরিমাণ শারীরিক নির্যাতন করে, ওই শারীরিক নির্যাতনে আমি প্রায় 3 মাসের মতো প্যারালাইজ ছিলাম। ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি ঢাকা পুলিশ হত্যা মামলা ও নরসিংদী জেল ভাঙ্গা সংশ্লিষ্ট মামলা সহ গায়েবী মামলা মোট 43 মামলার আসামি হয়েছি, যা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো মামলা। আমাকে 17 বার গ্রেপ্তার করা হয়েছে, অসংখ্যবার রিমান্ডে নেওয়া হয়েছে। একদিন রাতের বেলা ডিবি পুলিশ আমার বাসায় ঘেরাও করে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 2 দিন পর থানায় আমাকে আটকিয়ে রেখে আমাকে 5টি বোমা দিয়ে মামলা সাজিয়ে আমার বাসার নিচে নাকি বোমা পাওয়া গেছে, আমাকে বোমা সহকারে কোর্টে চালান করে। নরসিংদীর অভিজিৎ দারোগা নামে একজন মিলন মাহফিল থেকে গ্রেপ্তার করে আমাকে একটি মিথ্যা সাজানো মামলায় আমাকে কোর্টে চালান করে এবং আমাকে রিমান্ড নিয়ে অসংখ্য কায়দায় আমাকে নির্যাতন করে। আরেকটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়ার সময় আমাকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তখন ওসি ছিল আবুল কাশেম, আমাকে পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে 6 ঘন্টা আমাকে জেরা করে এবং আমাকে মানসিক শারীরিক টর্চার করে। তৎকালীন ফেসিস্ট আমলে বিভিন্নভাবে রেজিমের শিকার আক্রান্ত হয়ে আমাকে ভুয়া একটি সাজানো মামলায় আমাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। ডিবি কার্যালয়ে আমাকে দেয়ালের মধ্যে ঝুলিয়ে রেখে আমাকে প্রচুর পরিমাণে প্রহার করা হয়। খাবারের পানি পাই নাই, আমার আম্মা কিনে নিয়ে আসছিল পানি, সেই দোকানের পানি আমি পান করতে পারি নাই। আমাকে ওয়াশরুমের পানি এনে দিয়েছিলেন যেন আমি ওয়াশরুমের পানি থেকে পান করি। আমি জন্ম হয়েছে আমার 90 দশকে, তারপর আমাকে যুদ্ধাপরাধী রাজাকার বা আলবদরের অনুসারী বলে আমাকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয় এবং বিভিন্নভাবে আমাদেরকে মানুষের কাছে অপপ্রচার চালানো হয়। আমি 2016 সালে পৌর নির্বাচনে আমার বাড়িঘর ভাঙচুর করা হয়। তারপর আমার নামে এই পর্যন্ত মামলা হয়েছে প্রায় 30টার উপরে। আবার আমি 10 থেকে 12 বার জেল খেটেছি। 2016 সালে আমার 6 বছরের বাগিনা তাকে সহ অ্যারেস্ট করা হয়েছে। তারপর 18 সালে বাড়িঘর ভাঙানো হয়েছে। পুলিশ অনেক নির্যাতন করা হয়েছে, কারণ আমার এরিয়াটা প্রশাসনিক এরিয়া হওয়াতে আমাকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। 2024-এর আন্দোলনের আগে আমার বাবা মা এবং আমার বাগিনা, আমার বোন সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে অমানবিক নির্যাতন করা হয়েছে। নরসিংদীর এসপি সাহেব নিজে আমাকে হুমকি দিয়েছেন যে আপনি যদি কোনো মাঠে নামেন, যদি সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি নেন, তাহলে আপনার সন্তান এবং আপনার পরিবার কিন্তু আমরা করে ফেলব। জুলাই আন্দোলনের শুরুটা হয় কোটা বিরোধী আন্দোলন থেকে। শিক্ষার্থীরা কোটা বাতিলের লক্ষ্যে রাজপথে নেমেছিল। তাদের আশা ছিল প্রশাসন এবং সরকার তাদের সাথে সংলাপ করবে, সরকার তাদের দাবি মেনে নেবে, কিন্তু সেই আশাকে গুলি করে হত্যা করা হয়। গুলি খাইছে একটা। তাহমিদ এক স্বপ্ন দেখা কিশোর। এক দুপুরে ছাদ থেকে পুলিশি গুলিতে ঝরে যায় প্রাণ। আমাদের যে নরসিংদীর শহীদ তাহমিদ যখন গুলিবিদ্ধ হয়েছিল, তখন তাহমিদকে নিয়ে আমরা জেলা হাসপাতালের দিকে রওনা করি। ওই সময় কোনো মিশুক বা কোনো যানবাহন ছিল না। আমরা ওকে আমার কয়েকজন মিলে হাতে পায়ে ধরে আমরা ওকে জেলা হসপিটালে নিয়ে যাই। তো জেলা হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রথমত চিকিৎসা করতে অস্বীকার জানায়, তারা করবে না। এখানে তাহমিদকে মৃত ঘোষণা করা হয়। প্রশ্ন রয়ে যায়, কেন মরল তাহমিদ? আমার ভাই মরল কেন? আর আন্দোলনে সে স্বতঃস্ফূর্তভাবে সে নিজেকেই প্রতিফলন ঘটিয়ে বাড়ি থেকে চলে যায় এবং বাড়ির পাশের আশেপাশে বলে যায় আমি আন্দোলন দেখতে যাচ্ছি। মূলত তাহমিদ আন্দোলন দেখতে যায় নাই। মূলত তাহমিদ আমাদের গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে আসছে তাহমিদই প্রকৃতি যোদ্ধা ছিল। 12 জুলাই নরসিংদী কলেজ, গুটি কয়েক শিক্ষার্থী, শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু তাতেই নেমে আসে পুলিশি দমন। প্রাথমিকভাবে একটা কর্মসূচি দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই দিন আমরা ব্যর্থ হই। পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা আমাদের আমরা যখনই সবাই একত্রিত হতে যাইতেছি তখনই ওরা আমাদের বারবার ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল। 14 জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান।
তো 14 তারিখ আমি সকালবেলা ঢাকা থেকে আসি। আমাদের পূর্ব নির্ধারিত যে সেন্ট্রাল কর্মসূচি ছিল যে সারা বাংলাদেশের জেলাভিত্তিক সবাই ডিসির মাধ্যমে স্মারকলিপিটা প্রদান করবে আর কি, যে 18 পরিবর্তন যে বাতিল হয়েছে এটা স্মারকলিপি প্রদান করবে ডিসির মাধ্যমে আর কি। তো পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা হচ্ছে নরসিংদী রেল স্টেশনে আসি। আইসা ওই সময় আমরা 7 জন ছিলাম আর কি। তো 7 জনে আমরা আলোচনা করি যে কিভাবে করা যায়। তো আমাদের আরেকটা ভাই ছিল, উনি হচ্ছে এটা হচ্ছে প্রিন্ট করে আনে। আমরা সবার সাথে আলোচনা করি, তারপর আমরা ডিসি অফিসে যাই। ডিসি অফিসে এই যে সিস্টেমটা আছে ওই সিস্টেমে জমা দিয়ে আসি। 16 জুলাই রংপুরে শহীদ হন আবু সাইদ। গুলি খাইছে একটা। তার রক্তের সংবাদ ছড়িয়ে পড়ে দাবানলের মতো, আর সেই ফুলকিতেই জ্বলে ওঠে সারা দেশ। এক পর্যায়ে দেশ ছাড়িয়ে দেশের বাহিরেও জেগে ওঠে প্রবাসীদের কণ্ঠস্বর। ব্রিটিশ নাগরিক ভাইরা, আপনারা জানেন 16 জুলাই জেলখানা মোড়। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শুধু একটি স্লোগান, আর ঠিক তখনই হামলা। অস্ত্র হাতে হাসিনার সন্ত্রাসী বাহিনী, পুলিশ আর ছাত্রলীগ। দুইটা থেকে আড়াইটার দিকে আমাদের কিছু সাধারণ ছাত্র শিক্ষার্থী যখন জেলখানা মোড়ের দিকে যেতে চেয়েছিলেন, তখন আমাদেরই একজন সহযোদ্ধা হিমু নামে একজন ছাত্র ছিলেন, তাকে ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা আহত করেছিল এবং তার মুখ রক্তাক্ত অবস্থায় ছবিটি মোটামুটি নরসিংদীতে ভাইরাল হয়েছিল। তখন আমাদের মনে কারানারে আমরা যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল সব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যোগাযোগ করতে থাকি এবং যারা যারা আমাদের সাথে বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন যৌক্তিক আন্দোলনে আগেও ছিল তাদেরকে আমরা আসলে নক করতে থাকি। আসলে আমাদের একটি অ্যালায়েন্স প্রয়োজন, আমাদের নরসিংদীতে এই আন্দোলনটাকে আরও শক্তিশালী করতে হবে। তখন ছাত্রলীগের, জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি রিমনের নেতৃত্বে এবং বিভিন্ন ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন, তাদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের আবার হামলা করার একটি পরিকল্পনা হয়েছিল এবং তারা আমাদের দিকে তেড়ে আসছিলেন। আক্রমণে অনেকেই রক্তাক্ত হন। আক্রমণকারীদের মধ্যে ছিল জেলা ছাত্রলীগ সভাপতি রিমন। 17 জুলাই পলাশ উপজেলা শহীদ মিনারে বিক্ষোভ। 18 জুলাই নরসিংদীতে শুরু হয় হাসিনার আসল তাণ্ডব। জেলখানা মোড়ে শান্তিপূর্ণ অবস্থান চলাকালীন বিকেল 4টার দিকে আবারও হামলা। এদিন নিহত হন 2 জন, তাহমিদ এবং ইমন। বাইতে আমার আধা ঘন্টা পরে দেয়ছে, আর তো আমি মনে করছি গুলি খাইছে, তো ওরা তো মনে একটু সুস্থ আছে। পরে আধা ঘন্টা পর আমার একটা শাশি হরি নিয়ে দেয়ছে, দেওয়ার পরে আমি আর কিন্তু জ্ঞান আসিল না। পরে ইয়ার পরে 8 দিন পরে আমি জ্ঞান ফিরছি। জ্ঞান পরে শুনি আমার ছেলে নাই। পরে আল্লাহ এমনই কয়েকজন আইতেছে, জিগাইতেছে, আমি কিন্তু কথা কইতেই না। আমার বলা বিদেশ থেকে জিগাইছে, মা এই সেই কইতেছে, আমি বলার লগে কিন্তু উত্তর দিতে পারছি না। ফলাই বুঝাইছে, ওই মুখে এই মুখে কয়ে দিছে। ইয়ার পরে তেন আমি অসুস্থ হয়ে গেছি। আমার অসুস্থর পরে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে, বিনিষ্ট করছি 20 দিন।
কোয়ার মতন নাই কিরা আমরা তো ইমন ধরে না ছিল না করে মারার মতো নিছে যদি কিনো অন্যায় করে থাকতো বিচার দিত কি আঙ্গো কাছে লই আইতো বড় ভাই আছে বাপ আছে মা আছে অনেক ধ্যান আর এটা করলো না। যখন আমরা কিছু ভাইয়েরা মিলে একসাথে যাই ওইখানে যে টিনের চাল দিয়ে বেড়া দিয়ে যাতে ওই গুলিগুলা আমাদের ভাইয়ের শরীরে যেন না লাগে, যে আমরা এখানে গেছি যে আমাদের গুলির শরীরে আঘাত লাগবো, এই আঘাতটা যেন না লাগে কারো শরীরে, সেই কারণে আমরা টিনের চালের বেড়া নিয়ে চাইছিলাম ওইখানে ভাইন্দা ওই জায়গায় বেড়াটা দেওয়ার জন্য। ওই যখন বেড়াটা দিতে গেছি ওই মুহূর্তেই পুলিশের একটা মানে গানসরের গুলি আমার বুক থেকে মাথা পর্যন্ত মানে প্রায় 50টার উপর ছোড়াগুলি লাগছে ওই মুহূর্তে। আমার দুইটি চোখ, আমার বাম চোখে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এই চোখটি পুরোপুরি অন্ধ, আর ডান চোখটি দিয়ে শুধু খালি ঝাপসা দেখতে পারি, যা ডাক্তারের বাসায় 2 ফুট দূরত্ব পর্যন্ত, তার বেশি আর দেখতে পারি না। তো ওই সময় যখন গুলিটা লাগছে, লাগার পরে আমি মানে যখন লাগছে তা মাথার 2 সাইড, মুখের মধ্যে, বুকের 2 সাইড লাগার সাথে সাথে আমি নিচে পড়ে যাই। তারপর কিছু ভাই আমাকে মিলে নরসিংদী জেলা হসপিটাল নিয়ে আসে। ওইখানে আসার পরে আমার ওই হসপিটালে তেমন ট্রিটমেন্ট করা নেই। তারপর বলতেছে যে আমাকে ঢাকা মেডিকেল কলেজে শিফট করার জন্য, কারণ এই রুগীকে বাঁচানো এখানে অসম্ভব। তো আমি যখন ঢাকার দিকে রওনা দিছি, উত্তরা যাওয়ার আগেই পুলিশে ওইখানে ব্যারিকেড হয়ে দাঁড়াইছে, কোনো অ্যাম্বুলেন্স দিতেছে না ঢাকার ভিতরে ঢোকার জন্য। এবং যা সব অ্যাম্বুলেন্স ধরতে পারছে ওইসব অ্যাম্বুলেন্স থেকে রুগীদেরকে নামায় আসলে তারা তাদের মতো করে আওতাধীনে ওরা নিয়ে যেতেছে, কোনো রুগীদেরকে দিতেছে না ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো আমার যখন ড্রাইভার দেখছে ওই মুহূর্তে আমার গাড়িটা ঘুরে উত্তরা লেক ভিউ প্রাইভেট হসপিটালে ঢুকে, ওইখানে নেওয়ার পরে আমার প্রাথমিক ট্রিটমেন্টটা চলে। আমার মার চেহারাটা আমি ফেসটা স্পষ্ট বুঝতেছি না, এরকম মর্মাহত অবস্থা। যেদিন তাহমিদ বাড়ি থেকে চলে যায়, যাওয়ার আগেই একসাথে নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, একসাথে খানা খাইছি। তখন তাহমিদ বলতেছে, আব্বু তুমি খাও, আমি রাতে খাবো। এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে যে এতটুকু হায়াত নিয়ে আসে দুনিয়াতে আসছে, আমরা ভাবতেও পারিনি বড় ক্রিকেটার হবে। ক্রিকেটার হয়ে সে পরিবারের অভাবকে পূরণ করবে। এর আম্মুর কাছে এই কথা বলছে যে আম্মু, আমি যদি বড় খেলোয়াড় হই তাহলে মাসে 2 কোটি টাকা ইনকাম হবে। আজকে সব কিছু রেখে চলে গেছে, আর সে নিজেই বলছে আমি শহীদ হব। আর আম্মুর কাছে বলছে আম্মু আমি শহীদ হব। নরসিংদী জেলায় হচ্ছে ওদিনকে আন্দোলন করা হবে, যার জন্য হচ্ছে পুরো জেলা থেকে মানুষ আসবে। তখন আমি ভাবলাম যে এটাই সুযোগ যে আমার নিজের এলাকা থেকে প্রতিবাদ জানানোর। তো আন্দোলনে যাওয়ার পর এরকম যে আওয়ামী লীগের গৃহপালিত পুলিশ দ্বারা এরকম সরাসরি আমাদের উপর আক্রমণ করা হয়। আক্রমণের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরকম আমি আওয়ামী লীগের যে গৃহপালিত এরকম পুলিশের সামনে এরকম পড়ে যাওয়ার পরে তারা আমাকে দেখা হইতেছে একেবারে শুট করে আমাকে 1 রাউন্ড গুলি করার পর এরকম আমার মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে বুক পর্যন্ত এরকম গুলি লাগে। গুলি লাগার সাথে আমি মাটিতে লুটিয়ে পড়ি। তো যার কারণে আমার 2 চোখে গুলি লাগে। 2 চোখে গুলি লাগার পর আমি তৎক্ষণাৎ কিছু দেখতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমার পুরো শরীর নিস্তেজ হয়ে গেছে। আমি শুধুমাত্র 2 কান দিয়ে মানুষের দৌড়াদৌড়ি আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম এবং যে আশেপাশে গোলাগুলি হচ্ছে তা শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে আমি বুঝতে পারলাম যে আমাকে কেউ ধরে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে। আমার জ্ঞান বোধ সব আছে, কিন্তু আমি কথা বলতে পারতেছিলাম না, কিছু বলতে পারতেছিলাম না। তো আমাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন আমি শুনতেছি যে বলতেছে ওর অবস্থা খুবই খারাপ, যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা মেডিকেলে নিয়ে যাও। এরকম যাওয়ার পথে এরকম যে আমাকে রাস্তাঘাটে এরকম ছাত্রলীগের যে অমানবিক আচরণ, তারা আমাকে জায়গায় জায়গায় এরকম নামায় ফেলতে চাইছিল। যে আমার 2 সহযোগী যদি না থাকতো তাহলে হয়তো আমি এখানে থাকতাম না। যে ছাত্রলীগের হাতে পায়ে ধইরা বলতেছে ভাই ওর অবস্থা খুবই খারাপ, ওকে ছাইরা দেন। এরকম 2-3 জায়গায় এরকম বলার পর এরকম ওরা কান্নাকাটি করে নিয়ে গেছে আমাকে। এরকম আল্লাহর অশেষ রহমতে আমি এরকম যে ঢাকা মেডিকেল পর্যন্ত পৌঁছাই। তো ঢাকা মেডিকেল পর্যন্ত পৌঁছানোর পরে আমি একটু কথা বলতে পারতেছিলাম, আর আমি যাওয়ার সময় একটু কথা বলতে পারতেছিলাম। আর যখন আমি শুনতে পারছি যে এরকম ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে, তখন আমি ভাবছি হয়তো বা বাংলাদেশ যে অবস্থা আমাকে বারবার আটকানো হচ্ছে, আমি হয়তো বা ঢাকা মেডিকেলে পৌঁছাতে পারবো না, পথিমধ্যে হয়তো আমার মৃত্যু হবে। এরকম তখনই আমি কালিমা বইরা ফেলি। আর আমি বারবার বলতেছিলাম আমি মনে বাঁচবো না, আমার একটু পানি খাওয়া, আমি মনে বাঁচবো না, আমার একটু পানি খাওয়া। আমি যে গুলিবিদ্ধ হয়েছি
তার বুলেটগুলোর নমুনা এই এক্সরেতে এখনো আছে। এখানে প্রায় 170টা বুলেটের মতো আছে। এর মধ্যে থেকে কিছু বুলেট বের করা সম্ভব হয়েছে, আর বাকি বুলেটগুলো আজও আমার বুকের মাঝে নতুন বাংলার স্মৃতি আমার বুকে এখনো রয়ে গেছে। এরকম আমার পাশে আমার কাকা আসছে, এরকম আমি কাকার হাত ধরে বলতেছি, কাকা আমি কার কখনো চোখে দেখবো না। এই কথা আমি বারবার বলতেছিলাম। আমি সবাই জিজ্ঞেস করছি আমি কার কখনো দেখবো না, তারা সবাই চুপ করে আছে। অন্তঃসত্ত্বা মাও খুনিদের হাত থেকে রেহাই পায়নি। আপনার জেলখানার আন্দোলন চলছে পর আপনার দিক দিয়ে পুলিশ আমাদের বাসায় দিক দিয়ে পুলিশ যেতেছে। তা আমি তো বাসাতে পারি না, বাবু আছেন পেটে 7 মাসে প্রেগনেন্ট। তো ছাত্র যখন আপনার জেলখানা মোড়ে আন্দোলন আপনার ছাত্র অনেক আহত করে যখন পুলিশ ফলায় যেতেছে আমাদের বাসায় দিক দিয়ে, যাওয়ার এক ছাত্র কইতেছে যে ফলায় যেতেছে আপনার বাসার ভিতরে পুলিশে 10-15 জন পুলিশ ছিটাগুলি মারা দিচ্ছে। বাসার ভিতরে গেট মেলা আছেন আপনার 3 চিট বাসার ভিতরে আমি থাকি, আপনার বাসার ভিতরে ছিটাগুলি মেরা দিচ্ছে। দেওয়ার পরে আমার শরীরে 7-8টা গুলি লাগছে। লাগার পরে বাম চোখ হয়ে গেছে একটা, বাম চোখে যাওয়ার পরে আমার শরীরে রক্ত আপনার বেসে গেছে। যাওয়ার পরে আপনার জেলা হাসপাতাল নিচে সদর হাসপাতাল নিচে নেওয়ার পরে কিন্তু ডাক্তার থাকতো নাই, বিজ্ঞান চোখ করতে এখানে আবার ডাক্তারের কাছে যাই। যাওয়ার পরে পরে বলতেছে তো অপারেশন লাগবে। তো অপারেশনে বাবু আছে পেটে, এখন আর অপারেশন করা যাবে না, মানে আপনি ওষুধ পরে দিয়ে দেয়, আপনি বাবু ডেলিভারি পরে অপারেশন করেন। চোখে দেখা যায় না, আপনি বলছে আগেলেন চোখ হবে না, যা ক্ষতি হয়েছে। আমাকে প্রায় অনেকক্ষণ ধরে টার্গেট করতেছিল যে আমি সবাইকে আস্তে আস্তে সামনে নিতেছিলাম। তো প্রথমে গুলি করে এটা আমার শরীরে লাগে না, আমার এক বন্ধুর মাথা ছেদ করে চলে যায় মেন বুলেট। তো ওরে আমার অন্য বন্ধুরা নিয়ে যায় মেডিকেল। এর ঠিক 5 মিনিট পরে আমার চোখে ছোড়াগুলি লাগে। পরে আরও অনেক বাইরা মিলে আমাকে রিস্কাত করে নিয়ে এসে জেলা হাসপাতালে নিয়ে আসে। আসার পরে দেখি এখানে আমার মতন শত শত বাইরা এখানে পড়ে আছে, কারো চোখে গুলি, কারো বুকে গুলি, কারো পা গুলি। তো এখানে ট্রিটমেন্টটা পাইছি না, ও শুধু আমার ট্রিটমেন্ট না করে চোখে ব্যান্ডেজ করে ফেলে। ডাক্তার আমার চোখটা মেশিন দিয়ে চেক করে বলে তোমার চোখের ভিতরে 3টা মতন বুলেট আছে, তো এইখানে তোমার চিকিৎসা হইব না, তোমাকে ইমার্জেন্সি ঢাকা যেতে হইব। আর উন্নত ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমাকে সাইডের পাড়া নেওয়া যাওয়া হয়। তো ওইখানে আমার নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়, আমার কিছুকে ড্রপ দেয় আর চোখে ব্যান্ডেজ করে দেয়। আমি তখন আর মেডিকেল থেকে নিচে নামতে পারি না। নিচে নামলে ছাত্রলীগ আছে, ছাত্রলীগ তারা বলতেছে যে এইখানে এই মেডিকেল অনেক রুগী আছে, ওরা নামবো আর ওদেরকে কুপাবো। তো আমার খালা ছিল ওইখানেই, আমার খালা নিচে এখানে দাঁড়াইছিল। অনেকক্ষণ পরে খালা আমাকে তার জামার কাপড় দিয়ে ঘুরে আমাকে কিনো মতো রিস্কায় উঠে অনেক কষ্ট করে এই নরসিংদী থেকে আমার পলাশের দিকে যাই। প্রায় 20 দিনের মতন আমি অনেক দূরে ছিলাম খালার বাসায়। তো প্রায় সময় বাড়িতে পুলিশ যেত, ভাই তারা রাস্তায় বসে পাহারা দিত সারা রাতি, যে কখন এসে বাড়িতে আক্রমণ করে। প্রায় সময় পুলিশ যেত, আমাকে যে বাসায় আর পাইতো না। যারা এখানে আহত নিহত হচ্ছিল, ডক্টর সজীব সরকার তাদেরকে সেবা দিতে চেষ্টা করছেন এবং সেবা দিচ্ছিল। ওই মুহূর্তে পুলিশ তাকে লক্ষ্য করে তাকে গুলি করেন। তারপর তাকে ছাত্র জনতারা এখান থেকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে যাওয়ার পর আপনার পুলিশ আর ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেন, কিন্তু উনি স্পটেই মারা গেছেন। একজন ডক্টর অনিক আমার মেয়েকে ফোন দিয়েছে যে ডক্টর সজীব নাকি গুলি খেয়েছে, তুমি তাড়াতাড়ি আধুনিক হাসপাতালে যাও। ডাক্তার যখন প্রথম আমার মেয়েকে নিয়ে গেল যে ডেট দেখানোর জন্য, প্রথম যে কাপড়টা ওঠালো এটাই দেখলো যে ডক্টর সজীবের ডেড বডি। 4:30টার মধ্যে যায় আর 5টা দিকে ও গুলি খায়, 5টার সময় গুলি খায়। তো ওখান থেকে ওরা নিয়ে যায় রিসোর্ট হসপিটাল আছে পাশেই, ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথে ওর মস্তক বের হয়ে যায়। তখন টিস্যু দিয়া নার্স যখন টিস্যু দিয়ে ঢোকার রাস্তায় টিস্যু দিয়ে ধরেতে মস্তকগুলো গলে পড়ছে, তখন ওরা বলছে যে না এখানে রাখা যাবে না। তখন উত্তরা কলেজ মেডিকেলে নেওয়া হয়েছে। হেলিকপ্টার দিয়ে যখন গুলি করা হয় তখন আমার ছেলে আবার দেখছে একটা ছবি আছে, ওই ছবিটা তোলার পরে 3 মিনিট পরেও গুলি খায়। কোনো হাতিয়ার নিয়ে বের হয়নি, কোনো কিছু না। ছবিতে দেখলে বোঝা যাইব যে ওরা তো ওরা তো কলম নিয়ে চলাফেরা করে, কলম নিয়ে ওরা লেখাপড়া করে। আমার ছেলে যে রক্তগুলা একটা সাদা গেঞ্জি ওইটা পুরোটা লাল হয়ে গেছে। আমি কেস করতে গেছিলাম, তখন আমাকে পুলিশ প্রশ্ন করছে যে আপনি কার নামে মামলা করবেন। আমি কেন
পুলিশের নামে মামলা করবো? আমি তো মরি নাই, কিন্তু আমার ছেলে 17 বছরে মারা গেল, এটা কীভাবে আমি সহ্য করি? আমার আর কোনো সন্তান নেই, একটা সন্তান না। আমি কিভাবে মানুষ করছি ওরে, কত ভালোবাসা পাখির মতো পয়সা মানুষ করছি, আর সেই জিনিসটা আমার কাইরা নিছে। এর কি বিচার হবে না? জুলাই নরসিংদীর চিরস্মরণীয় দিন। জেলখানা মোড়, ইটাখোলা ফাঁড়ি, শিবপুর, মাধবদী সহ বিভিন্ন এলাকায় আন্দোলন হয়। ইটাখোলা ফাঁড়ি, এ জায়গায় নিহত হয় আমজাদ, হৃদয় ও সিয়াম। আমজাদ, শেষ কথা ছিল মা নুডলস রান্না করো, আমি এসে খাবো, অথচ ফিরলেন নিথর দেহ হয়ে। তাজা রক্ত গেছে গা, তাহলে মনে করেন আমি বুড়া রক্ত থাকিয়া কিনো লাভ নাই। যেদিন হ্যাঁ যাইব গা, এদিন আমারে বুঝাইছে আমি একটা নুরুস আনছি, তুমি নুরুসটা রান্না করো। তাহলে পুতে আমারে কয় মা আমি খেলার মাঠে তাই, তাহলে খেলার মাঠেও যে যাও বাবা, তুমি না আমারে কইছো নুরুস রান্তাম। গুল্লি খাইছে, সবার আগে স্লোগান দিয়া মানে আমার ছেলে গেছে, আসি আসি হবে মা গো আমি জগৎবাসী, একবার বিদায় দাও মা আমি ঘুরে আসি। আমার ভূতের যেমন কলজাটা তিলা তিলা করছে, এরকম একটা তিলা তিলা ফাঁসি কেন হয় না? জুলাই মাসের 19 তারিখ শুক্রবার মাথা ডান পাশ দিয়ে একটা গুলি লাগছে পুলিশের গুলি ডান পাশ দিয়ে লাগছে, বাম পাশ দিয়ে বাড়িছে। তখন তারে উদ্ধার করার কোনো বা ছিল না। 3 ঘন্টা পরে উদ্ধার করছে, উদ্ধার করে আমার কাছে ওকে ফোন দিছে যে আপনার ছেলে গুলি খেয়েছে। আনার সময় তারে খুব কষ্ট করে অনেক জায়গা ঘুরাইয়া পরে হ্যাঁ আনা হয়েছে। রাস্তায় রাস্তায় লোক খাড়িয়ে রয়েছে, মানে যারা শহীদ হয়েছে মারছে তার ঘরে বাড়িতে আনারও কোনো বন্দোবস্ত ছিল না। ইটাখোলায় একই দিনে বন্ধুর লাশ আনতে গিয়ে নিহত হয় সুজন মিয়া। রাস্তার মাঝেই পাশাপাশি পড়ে থাকে 2 বন্ধুর নিথর দেহ। মাধবদী, এ জায়গায় শহীদ হন শাওন। ওইখানে আমরা শুনতে পারছি যে আওয়ামী লীগের গুলিতেই হয়েছে আর কি। এখন কে বা কারা গুলি করছে ওইটা সঠিক জানতে পারি নাই, এতটুকু শুনতে পারছি যে এই মেয়রে গুলি করছে। হ্যাঁ, যাই নিয়ে আসে এই বলছে যে মেয়রে গুলি করছে, এরপরে আর ওরকম কোনো কিছু শুনতে পারি নাই। তখন আমরা খুব আতঙ্কে রয়েছি যে পুলিশ টুলিশ আসলে লাশ যদি নিয়ে যায়, বা আমরা অনেক আতঙ্কে রয়েছি আর কি। তখন আমরা দ্রুত আমরা এর মাটি দিতে হইব, তো দ্রুত মাটি দিতে হইব দেখে এর লাশ আমরা এই পোস্টমর্টম করতে পারি নাই। তো পোস্টমর্টম করতে পারি নাই, তো রাত্রে 11টার সময় আমরা এর কবর দিয়ে দিছি আর কি, জানাজা পড়া কবর দিয়ে দিছি। তো দেওয়ার পরে আমি 3 দিন বাড়িতে ছিলাম। এরপর থেকে আমার হুমকি আসছে যে পুলিশে পাইলে আম করে ধইরা নিয়ে যাইবো, এসে অনেক হুমকি দামকি আসছিল। পরে আমি বাড়ি থেকে চলে গেছি। তো আমার ভাই মারা গেছে, আমি আমার বাড়িতে থাকতে পারি নাই। হুমকি দামকি এরকম একটা সিচুয়েশন আমার সাথে হইল। তো আজকে প্রায় 1 বছর হয়ে যেতেছে, যে আগামীকাল আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী, 1 বছর হবে কালকে। আজকে 1 বছর ধরে আমি আমার ভাইয়ের মুখ দেখতেছি না। আমার ভাই এখন আর আমার বাড়িতে আসে না, খুব মিস করি আমার ভাই। জেলখানা মোড়ে আজিজুল মিয়া আহত হয়, পরবর্তীতে 22 তারিখ মৃত্যুবরণ করেন। 20 জুলাই দানোয়া ঈদগাহ মাঠ থেকে শহীদ আসাদ কলেজে মিছিলের ডাক। শান্তিপূর্ণ মিছিলেই হামলা, বৃষ্টির মতো গুলি করে ছাত্রলীগের ফাজায়েল, শাওন, শেখ কামাল এবং পায়েল। এদিন 5 তুনার মোড়ে আহত হয় আব্দুর রহমান এবং 31 তারিখ মৃত্যুবরণ করেন। একই দিনে আহত হয় সুমন মিয়া, তিনি মৃত্যুবরণ করেন 23 তারিখে। পোলা জামাইরা লাইছে আমার প্রতিষ্ঠা দিব কাটে, আজকে তো পোলা থাকলে আমার দুনিয়ার কাম করে আমার দুনিয়ার বাজার ফদাই করে খাওয়াই লইলে, মানে এই দুনিয়ার বাজার ফদাই করে আমার কাটাই দিব। কত কষ্ট করে মেট্রিক পর্যন্ত পড়াইছি, পরীক্ষা দিব এই টাইমে মারা গেছে। আরবি পরীক্ষা দিয়ে সারছে, বাংলা পরীক্ষা দিব।
না ভূত মরছে আমার, আমি এনে জানি আমার থেকে কেমন লাগে, মানুষে কি বুঝবো? যার একটা সন্তান আর আছে হ্যাঁ জানে সন্তানের বেতন কেমন যে লাগে। শনিবারে দুপুরে খাইছে, খাইয়ে নয় মা তোমার টেয়া নাই ফান খাইতে, আমি কই না, আল্লাহ 100 টাকা দিছে, 100 টাকা দিয়া এই যে গড়তে বাড়িছে, কই যাস রে? আইতে আসি কই যে গেছে আসর নামাজের পরে খবর হয়েছে গুলি খাইছে। তো জেনের বই এনে রয়েছে, জেনের খাতা এনে রয়েছে, জেনের ব্যাগ এনে রয়েছে, নাই। ওই সময় মা মানে 4টা অপারেশন করছে। একবেলা খাবার লাগিছে, মা কি করছে খাইতে তো পারছে না, মানুষে খাইলে আমি রেছি খাইতে আসছে না, মোহ না করছে, ডাক্তারে পানি দিয়ে দিত। তো বাজকবেলা ওইসে জিরবাটা ভিজাই দিতাম, ওই মুখ পাদা পানি দেওয়া জিরবাটা ভিজাই দিছি। এই যে 1 মাস 3 দিন থেকে গেছে, মা পেটের মধ্যে কিনে দিতে আসছে। ফুটতে যদি আমি যাইছে নিজে ভাত লুচি খাইতাম, খাইছি না, ফুটতে খাইতে না, আমি কেমন খাওয়াম? বহুত কষ্ট গেছে মা। ওরা ওইখান থেকে গাড়ি থেকে নাইমা পজিশন নিছে, পজিশন নিয়ে মনে করেন যে গুলি করা শুরু করছে, মানে যা ইচ্ছা মানে ইচ্ছা মতো গুলি করা শুরু করছে। তারপর আমি তো একবারে মিছিলের সামনে ছিলাম, তা ফার্স্ট টাইম আমার একটা গুলি পেটে লাগে, পেটে লাগার পরে আমি পেট ধরে পড়ে যাই। পড়ে যাওয়ার 2 থেকে 3 সেকেন্ড পরে আমার জ্ঞান ফিরার পরে আমি আবার উঠা দাঁড়ানোর পর আমার আরেকটা গুলি পিঠে লাগে, ওইটা পিঠে লাগিয়া বুকের সামনে দিয়ে বের হয়ে যায়। তো যখন আপনার এই পিঠে লাগিয়া সামনে দিয়ে বের হয়ে যায়, তখন আমি নিচের দিকে তাকাইলাম যে আমার কি অবস্থা, গুলি 2টা লাগছে। পরে দেখি যে আমার এই জায়গাতে পুরাটাতে কোনো মাংস নাই, আর রক্ত আপনার এইভাবে বাইয়া না পইরা রক্ত উইরা দূরে যায় পড়তেছে। মানে আমার গুলি লাগছে, আমার সাদা শার্ট সাদা গেঞ্জি ছিল, আমার গেঞ্জিতে রক্ত লাগতেছে না, আমার এইভাবে উইরা যায় পড়তেছে। তো এইটা দেখার পর আমি সাথে সাথে ওইখানে জ্ঞান হারায় ফেলি রাস্তার মধ্যে। তখন আমার ভাই ভাতিজা ছিল 5 থেকে 7 জন, ওরা আমাকে এইখান থেকে আপনার টাইনা হেসরায় নিয়ে আসে। তো হেসরায় আনার পর হেসরায় যখন আনে, আমার এই পিচের রাস্তায় আমার পিঠ পুরাটাই ছুইলা যায়। তো ওরা আমাকে নিয়ে আসে হাসপাতাল, এই জেলখানার মোড় হাসপাতালে নিয়ে আসে। তো ওইখানে আসার পর কোনো ডাক্তার নাই, কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নাই। ভাই গেল যে ডাক্তার কোথায় ট্রিটমেন্ট, ডাক্তার কেউই নাই, সবাই ছুটিতে আছে, শুধু 2 জন নার্স আছে। ওই 2 জন নার্স আপনাদের প্রাথমিক যা চিকিৎসা দিতে হবে ওইটা দিলে আপনারা সাথে সাথে এখান থেকে চলে যাবেন, হাসপাতালে ভিড় করা যাবে না। তো তখন আমার ফার্স্ট ট্রিটমেন্ট করে, শুধু কোনো রকম আপনার তুলাও নাই, আপনার তুলাও আমাদের বাইরে থেকে কিনে না দিতে হয়। যে আমার 2 জায়গায় যে গুলি লাগে, 2 জায়গায় গুলি লাগে 4টা স্পট হয়, ওই 4টা স্পটে কোনো রকম একটু তুলা দিয়া 1 পেস শুধু দিয়া কয় ভাই আপনারা তাড়াতাড়ি হাসপাতাল থেকে যান। তো ওই সময় আমরাও দেখতেছি যে হাসপাতাল থেকে যাওয়া ছাড়া উপায় নাই। এই পাশে যে গুলিটা লাগে ওইটা আমার ফুসফুস ছিদ্র হয়ে যায়। তা আমি শ্বাস নিতেছি, কিন্তু আমার শ্বাস আমার নাকে দা বার হইতেছে না, আমার শ্বাস বার হইতেছে বুকে দিয়া শ্বাস বার হইতেছে, বুকে দিয়া ঢুকতেছে। তারপর আমরা গেলাম স্কোয়ারে ঢুকলাম, স্কোয়ারে আমাকে নামাইলো। পরে ওইখানে পুলিশ আসলো, পুলিশ বলতেছে যে এই হাসপাতালে রাজাকারদের চিকিৎসা দেওয়া হয় না, আপনারা এইখান থেকে চলে যান, না হলে এর পরিণতি খুব খারাপ হতে পারে। 21 জুলাই মাজার বাসস্ট্যান্ড থেকে বালুর মাঠ, বিজিবির গুলিতে শহীদ হন আশিকুল ইসলাম রাব্বি ও আনোয়ার মিয়া, পুলিশের গুলিতে শহীদ হন আরমান মোল্লা। 21 তারিখ রোজ সকাল রবিবার বাড়ি থেকে বেরোই আন্দোলন করার সময়। তো ওই সময় হঠাৎ বিজিবি এবং সিভিল বেসে এবং তারা সবাই গাড়ি দিয়ে আসছিল, এবং তারা হাইক্স দিয়ে এবং পিক আপ দিয়ে তারা রানিং অবস্থায় গোলাগুলি করে যেতেছিল। তো হঠাৎ আমাকে তারা নিশান করে, আমার বাম পায়ে গুলি লাগে, লাইভ বুলেট। তো লাগার পর আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ে যাওয়ার পর আমার কোনো হুঁশ বা জ্ঞান থাকে নাই। তো আমার ভাই বন্ধুরা যারা ছিল সবাই আমাকে নিয়ে যায়। আমার পায়ের গুলি লেগে 4 ইঞ্চি গড়ে হয়েছে। তো ওইখানে আমার পাটা শুধু একদম বিশ্রে গেছিলো। যদি ওই সময় যদি
আমার পাওয়াটা সর্বোচ্চ আর যদি 24 ঘন্টা যদি যাইতো বা 20 ঘন্টা যাইতো তো আমার পাওয়াটা পুরো ড্যামেজ হয়ে গেলে বলে ছাত্রলীগ পোলাপান এবং তারা কোথায় থেকে জানেন যে আমাদের ওই তাদের হসপিটালে এই গুলি খাওয়ার রোগ কোথা থেকে আইছে। তো ওরা হঠাৎ আমার আব্বুকে মারধর শুরু করে। আমি বাড়িতে আসতে পারি নাই, আমি আমার নানুর বাড়িতে ছিলাম পুরো পাক্কা 14 দিনেই, 21 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই বিছানা শোয়া ছিলাম। 22 ও 23 জুলাই নরসিংদী সহ সারা দেশে কারফিউ, সেনাবাহিনী সহ সকল বাহিনী রাজপথে। 24 জুলাই জামিয়া কাসিমিয়া মাদ্রাসায় যৌথ বাহিনীর অভিযান। এদিন 5 জন শিক্ষক ও 3 জন ছাত্র গ্রেফতার হয়। এটি নরসিংদীর একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আন্দোলন চলাকালীন তল্লাশি করা হয়। 25 থেকে 29 জুলাই আন্দোলন স্তিমিত। মানুষ ভেবেছিল আন্দোলন বুঝি শেষ, কিন্তু 30 জুলাই লাল ব্যাজ লাল প্রোফাইল। 31 জুলাই ইন্টারনেট বন্ধ, তবুও শিক্ষার্থীরা গ্রুপে ভাগ হয়ে গ্রাফিতি অঙ্কন করে। প্রতিবাদের রং যেন যুক্ত হয় দেয়ালে দেয়ালে। 2 আগস্ট অ্যাডভোকেট শিরিন আক্তার শিলির নেতৃত্বে নারী সমাবেশ। তবে সেখানে পুলিশ, ছাত্রলীগ ও মহিলা লীগ মিলে নারীদের উপর হামলা চালায়। আক্রমণ করে আঞ্জুমান রিচি ও তার নারী সন্ত্রাসীরা। 2 তারিখে আমাদের একটা রাজপথে আবার আমাদের একটা প্রোগ্রাম ছিল। সেই ক্ষেত্রে আমরা এই উপজেলার উল্টার দিক থেকে আমরা আসছিলাম আমাদের মিছিলটা নিয়ে। সেই মিছিলের ভিতরেই তারা আমাদের গতিরোধ করে। ওরা গতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যেই সন্ত্রাসী বাহিনী আছে তারা আমাদের উপরে সরাসরি এসে নগ্ন হামলা চালায়। তখন হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী নেতা কাইয়ুম সাহেব, তারপরে হচ্ছে রিচি, তারপরে হচ্ছে দীপক সাহা সহ আরও অনেকে ছিল যারা হচ্ছে সরাসরি ছাত্রদের উপর আক্রমণ করে। সেদিন উপজেলার মোড়ে পুলিশের সংখ্যা ছিল ছাত্রদের সংখ্যার চেয়ে অধিক, এবং পুলিশের যে প্রশাসনিক লোকেরা ছিল তারা সাইডে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল ছাত্রলীগের এই দোসররা ছাত্রদের উপরে কিভাবে আক্রমণ করতেছে। দীপক সাহা সরাসরি মেয়েদের হিজাবে ধরে টানছে, আর তারপরে রিচি এবং তার যে মহিলা লীগের সদস্যরা ছিল তারা সরাসরি আমাদের যোদ্ধা বোনেদের উপর আক্রমণ করেছে। এই 2 তারিখে কিন্তু আমাদের নরসিংদীতে একটা ছেলে আহত হয়, অনেকেই আহত হয়েছে, একজন গুরুতর আহত হয় যার মাথার মধ্যে সরাসরি কোপ দেয়া হয়েছিল। তারা ধারালো অস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে প্রিপেয়ার ছিল। হঠাৎ করে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করে। ইভেন তখন পুলিশ সম্পূর্ণ নিশ্চুপ ছিল। তারা জাস্ট খালি আমাদের একটা ট্র্যাপে ফেলে আমাদের ওইখানে গতিরোধ করে তাদের কাছে মানে শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে দিল, বিষয়টা এরকম ছিল। ইন দি মেন টাইম আমাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় স্টেপ করা হয়। তো স্টেপ করার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি পরবর্তী শুনছি যে 5 থেকে 10 মিনিট আমাকে ওইখানে ফেলে তারা একদম মানে চোরের মতো মারছে। তারা আবার লোহার রড দিয়ে আমার মাথায় মারার চেষ্টা করতেছিল। তখন আমি হাত দিয়ে যতটুকু পারে আমি নিজেকে সেভ করার ট্রাই করতেছিলাম। পরে একজন মানে একটা লোক শেষমেশ শুনি মানে রাগ হয়ে বলতেছে যে তোরা মানে মেরে ফেল একবারে, ঠিক আছে, এরকম করে মারার দরকার নেই, মেরে ফেল। 3 আগস্ট নরসিংদী সরকারি কলেজ। অধ্যক্ষ হাসিবুর রহমান অনিকের নেতৃত্বে শিক্ষকরা প্রতিবাদে দাঁড়ান। আমরা স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য কণ্ঠে আবারও বলতে চাই, তরুণ শিক্ষার্থীদের উপরে আর কোনো গুলি নয়, আর কোনো লাঠি নয়, আর কোনো পেটিয়া বাহিনী দিয়ে আর কোনো আক্রমণ নয়। যে আর একটা পুলিশের বুলেট যদি এদেশের কোনো শিক্ষার্থীর গায়ে পড়ে তাহলে এদেশের পুলিশের সন্তানকে কোনো শিক্ষক পড়াবে না। আমরা যে সভাটি করেছিলাম বাংলাদেশের দ্বিতীয় কোনো জেলাতে এমনভাবে ঐক্যবদ্ধ শিক্ষকদের অংশগ্রহণ ছিল না, সেজন্য আমরা প্রাউড ফিল করি। নরসিংদীর শিক্ষক সমাজে সেদিন যারা আন্দোলনে এসেছিলেন এবং যারা আন্দোলনে ফ্রন্ট লাইনে না এসেও বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, সেই সমস্ত শিক্ষকদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। জেলখানা মোড়ে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে। বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সমন্বয়করা আমরা আমাদের বিবৃতি প্রকাশ করছি। আমরা অসহযোগের আন্দোলনের ডাক দিয়েছি। সরকারকে আমরা কোনো ট্যাক্স দিব না, সরকারকে কোনোভাবে আমরা সহায়তা করব না। যারা আমাদের উপর গুলি চালাতে পারে তাদের কোনো সহায়তা আমরা আসব না। 4 আগস্ট জেলখানার মোড়। এক কণ্ঠে, এক দফা, এক দাবি। একই দিনে মাধবদী পৌরসভায় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা জাহাঙ্গীর আলম নামে একজন গুলিবিদ্ধ হয়ে 5 তারিখ সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের মুভমেন্টগুলো যারা জানতো অনেকেই পুলিশের কাছে বলে দিছে। ঠিক তখন ওই বিষয়গুলো আমার সবকিছু আমার লাইভ তখন চলছিল আর কি। তখন আমি সাংবাদিক ইউনিয়নের অফিস থেকে আমি লাইভ করছিলাম বিষয়গুলি। ইভেন সাংবাদিকতা করতে গিয়ে যেহেতু আওয়ামী লীগের নিউজ মানে সকল দলের নিউজ তো আমরা কভার দিতাম, তো দেখতাম যে সেখান থেকে আমাকে বারবার বাধার সম্মুখীন করা হচ্ছে। 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ আর নরসিংদীর পাড়ায় পাড়ায় শুরু হয় নতুন স্লোগান, নতুন প্রজন্মের এক গণজাগরণ। আমরা বলে রাজাকার, কয়দি দেশের রাজাকার, ছাত্র আওয়াজ না উঠাইলে দেশের ভিতরে হাহাকার, গদিত বইছে স্বৈরাচার, কত কিছু সয়া আর তোর পজিশন টিকা থাকবো কত ভাইকো ময়রা আর নামছি বুকে পতাকা, দেশ ব্যস্তাছস কয় টাকা, সিলেট যখন ডুইবা গেছে পানি আইছে কই থেকা, আবু সাইদরে গুল্লি করলি অর্ডার পাইলি কই থেকা, এবার রাস্তায় লাখো সাইড কইজা থাকলে ঠেকাগা, আমার বোন যে মাইরা দিলি তোর ঘরেরটা মারতি তুই, তোর না দেখা মাইরা দিলি নিজের। জুলাইয়ের দিনলিপি শুধু একটি ইতিহাসের গল্প নয়, প্রতিটি মানুষ, প্রতিটি পরিবারের এবং প্রতিটি সমাজের অধিকার ফিরে পাওয়ার নাম।